গতকালকে অর্থাৎ ১৬ তারিখে একটা ঘটনাবহুল দিন গেছে আমরা জানি। সেটা হচ্ছে ১ বছর আগে ঠিক এই দিনে আবু সাইদ মারা যায়। আর ঠিক তার ১ বছর পর গোপালগঞ্জে এনসিপি তাদের পদযাত্রা করে। তো ১৬ তারিখে কি ঘটেছে তা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে আমাদের ১৫ তারিখে কয়টা স্ট্যাটাস দেখতে হবে। যেমন ১৫ তারিখে সার্জিস আলম একটা স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন যে তার সাথে গোপালগঞ্জ থেকে কোনো একটা ভাই তাকে মেসেজ করছেন। মেসেজটা কি সেটা দেখি। যেমন গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছে যে খারাপ সময় শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদের সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে, এরপর নিজে সেফ জায়গায় চলে গেছে। এখন আমরা আগের দিন নাহিদ ও সার্জিসের কিছু স্ট্যাটাস দেখি। সেই স্ট্যাটাস গুলোতে খেয়াল করলে দেখবো যে সার্জিস নাহিদ দুইজন মার্চ টু গোপালগঞ্জ লেখেন। তো এই ব্যাপারটাকে উল্লেখ করে ১৬ তারিখ অর্থাৎ স্ট্যাটাস দেওয়া হয়েছে ১৫ তারিখ, কিন্তু ১৬ তারিখ ইসরা জাহান পিতেলতা একটা স্ট্যাটাস দেন। সেখানে তিনি বলেন যে সারা দেশে পদযাত্রা কেমন করে গোপালগঞ্জে মার্চ হয়ে যায়। এই স্ট্যাটাসটা প্রীতিলতা কিন্তু ১৬ তারিখ দিছিলেন, নট ১৫ তারিখ। তো আমরা যদি খেয়াল করি যে হইতেছে সার্জিস নাহিদ ওনারা দুইজনই হইতেছে আগের দিন যখন হচ্ছে গোপালগঞ্জে তাদের পদযাত্রা করবে সেখানে তারা উল্লেখ করছেন মার্চ টু গোপালগঞ্জ। এবং ১৫ তারিখে যদি আরেকটা স্ট্যাটাস দেখি হাসনাতের, তো সেই স্ট্যাটাসে হাসনাত হইতেছে যে বলছেন যে গোপালগঞ্জের স্লোগান হবে মুজিববাদ মুর্দাবাদ। এখন আমরা গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হাসনাত কি বলছেন সেটা শুনি। আমরা সবাই জানি যে গোপালগঞ্জে অনেকগুলো বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটছে ১৬ তারিখ। তো ১৬ তারিখ কয়জন মারা গেছে সে সম্পর্কিত পত্রিকা একটা তথ্য কি বলে। যেমন আমার দেশ পত্রিকাও বলছে যে ৪ জন মারা গেছে, ডেইলি স্টারও বলছে ৪ জন মারা গেছে, প্রথম আলো বলছে ৪ জন মারা গেছে। পুরো ঘটনাটা একটু বর্ণনা করার চেষ্টা করি ১৬ তারিখে কি কি ঘটছে সেই জিনিসগুলা। যেমন ১৬ তারিখে বেলা ১১:৩০ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলার ঘটনা ঘটতে দেখা যায়। বেলা ২টা ৫ মিনিটে সমাবেশ স্থলে পৌঁছান এনসিপির কর্মীরা, অর্থাৎ গোপালগঞ্জ পৌর পার্কে। এই সময় সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য ছিলেন। তো গোপালগঞ্জ পৌর পার্কে সে কর্মসূচি শেষ করে এনসিপি নেতারা তাদের পূর্ব নির্ধারিত মাদারীপুর জেলায় যাওয়ার জন্য গাড়ি বহন নিয়ে যাত্রা শুরু করেন। কিছু দূর যাওয়ার পরেই ৩:৩০টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে তাদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। হামলার পর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তার ফেসবুক আইডিতে লেখেন যে গোপালগঞ্জে লীগের জঙ্গিরা আমাদের উপর হামলা চালিয়েছে, গুলি করতেছে, বিস্ফোরণ করছে, সারা দেশে প্রতিরোধ গড়ে তুলুন। এছাড়াও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করে বলেন যে গোপালগঞ্জে খুনি হাসিনা দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, না হয় ফিরবো না। এছাড়া এই হামলার ঘটনা নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিও একটা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন, এই সময় পুলিশ সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। তো আমরা দেখতে পারতেছি এনসিপির যে নেতাকর্মীরা তারা হইতেছে পুলিশ এবং সেনাবাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে কথা বলার চেষ্টা করছেন। এম হাসান নামে একজন ব্যক্তি তিনি একটা স্ট্যাটাস দেন, সেই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন যে আপনি যদি বলেন সেনাবাহিনী পুলিশ নীরব ভূমিকা পালন করছে, এটা নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই না, তারা তাদের ক্যাপাসিটির সর্বোচ্চটাই করেছে। এদিকে এনসিপি নেতারা যখন অবরুদ্ধ তখন গোপালগঞ্জ ও আশেপাশে অঞ্চলে বিএনপি ও জামাতের নেতৃবৃন্দদের এগিয়ে আসতে বলেন হচ্ছে জুলাই ঐক্যের সংগঠক এ বি জুবায়ের। তো তার সেই পোস্ট শেয়ার দিয়ে আহমেদ অরিত্র বলেন যে জুবায়ের কেন এখন বিএনপিকে ডাকতেছে, এই জুবায়ের তারেক রহমানের নামে অশ্লীল স্লোগানের নেতৃত্ব দিছে। এবং জুবাই কিছুক্ষণ পর বাংলাদেশ আর্মির ফেসবুক পেজ মেনশন দেন এবং সেখানে এনসিপি নেতা কর্মীদের জরুরি হেলিকপ্টার দিয়ে বের করে আনতেও বলেন। এভাবে বাংলাদেশ আর্মিকে ফেসবুকে মেনশন দিয়া কতটুকু কি কাজ হয় সে সম্পর্কে আমি একটু সন্দিহান। কারণ আমি অনেক সময় দেখছি যে অনেক কোনো ঝামেলা হইলে দেখা যাইতেছে যে এরকম ফেসবুকের পেজ মেনশন দিয়ে হইতেছে, তাদের কাছে সাহায্য প্রার্থনা করে। এটা দিয়ে আসলে কতটুকু কাজ হয় সেটা আসলে আমার জানা নেই, কিন্তু হইতেছে যেহেতু সেটা করছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি জাস্ট। পরে আমরা দেখছি যে এনসিপি নেতা কর্মীদের যে সেনাবাহিনী সাজোয়া জানে করে পুলিশ সুপারের কার্যালয় থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এই অবস্থার মধ্যে বিকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। তো এনসিপি নেতা কর্মীদের এভাবে এপিসিতে করে উঠা নিয়ে মারাত্মক সমালোচনা সৃষ্টি হয়েছে। তো সেই জায়গা থেকে হচ্ছে আরিফিন মাহমুদুল হাসান নামে একজন ব্যক্তি হইতেছে একটা স্ট্যাটাস দেন। তিনি বলেন যে বাংলাদেশে কোন রাজনৈতিক দল নেতা বা ছাত্র নেতাদের চরম আক্রমণের মুখেও আর্মির এপিসির ভেতরে করে পালাতে হয় নাই। তো আর্মির এপিসিতে করে উঠে পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়া নিয়ে যে সমালোচনা সেটা নিয়ে হইতেছে যে পুরো ফেসবুক হইতেছে তখন গরম হয়ে যায়। তখন সেই জায়গা থেকে হইতেছে আরিফুর রহমান তুহিন, যিনি হইতেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক, তিনি একটা স্ট্যাটাস দেন। তিনি বলেন যে এনসিপি নেতাকর্মীদের এপিসিতে উঠানোর দায় আ আরিফুর রহমান তুহিন আরো বেশ কয়েকজনের। তিনি একটা বড় স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, যখন এপিসিতে উঠানোর কথা হয়
তখন নাহিদ ও হাসনাত জানিয়ে দেয় যে সবাই একত্রে গাড়িতেই যাবে। তখন এই নিয়ে আধা ঘন্টা দেন দরবার চলে। তখন একজন লেফটেন্যান্ট কর্নেল বলেন যে শীর্ষ নেতারা জাতীয় সম্পদ তাদেরকে অন্তত এপিসিতে দিতে। তুহিন অর্থাৎ লেখক ও ওয়াহিদ জোর করে নাহিদ হাসনাতদের এপিসিতে তুলে দেয়। প্রশাসনের ব্যাকআপ নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন এবং বলেন যে প্রশাসন মনে হয় শুরুতে চাইছিল যে হাসনাতরা মরে যাক। পরবর্তীতে আরো বলেন যে অনেকেই দেখছি হাসিনার হামলাকে ছাপিয়ে এই এপিসিতে উঠাকে গুরুত্ব দিচ্ছেন। কয়েক হাজার অস্ত্রধারীর সঙ্গে আমরা ৪ ঘন্টা টিকেছিলাম, যেটা আপনাদের চোখে পড়ল না। এটা সত্যি দুঃখজনক। আর সন্ত্রাসীদের মূল লক্ষ্য ছিল নাহিদ আক্তার হাসনাতরা, এটা তো সহজে অনুমেয়। সুতরাং আমাদের নেতাদের জীবন বাঁচাতে যা দরকার সেটা আমরা করেছি। আপনারা একটা সন্ত্রাসী বাহিনীকে ছাপিয়ে এপিসি নিয়ে পড়ে থাকবেন জানলে সবাই ওইখানে মরে যেতাম। তো এই অবরুদ্ধ হওয়ার ঘটনা নিয়ে তাজনুবা জামিন এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন যে আজকের দিন শুধু বেঁচে ফেরার পালা, সবার সাথে বোঝাপড়া হিসেবে হবে। এদিকে আমরা জানি যে পুরো ঘটনা মনিটর করতে দেখা যায় উপদেষ্টা আসিফ মাহমুদকে। তিনি একটি ফেসবুক পোস্ট দিয়ে উল্লেখ করেন যে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ৩ টা স্টার ভেঙে দেওয়া হবে। আসিফের এই ঘটনার সমালোচনা করতে দেখা যায় জুলকারনাইন সায়েরকে। তিনি ওই পোস্টটি শেয়ার দিয়ে পরবর্তীতে বলেন, জুস পান করতে করতে কার্যকর নিষিদ্ধ আওয়ামী নেতাকর্মীদের ভেঙে বা ধ্বংস করে ফেলতে আহ্বান জানাচ্ছে সরকারের একজন উপদেষ্টা। তিনি মন্ত্রী পদমর্যাদার সমমান। এই ঘৃণার চক্র থেকে বের হইতে হবে। মানবাধিকার কোনো সিলেক্টিভ বিষয় না। তারা সবাই বাংলাদেশের নাগরিক। তাদেরও অধিকার ও নাগরিক মর্যাদাও আমার আপনার সমান। যদি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতাকর্মীরা কেবল আওয়ামী লীগ সমর্থনের জন্য আক্রান্ত হন, সেটা আপনার পুরো অন্তর্বর্তীকালীন সরকারকে কঠিন প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাবে। তো আমরা দেখতেছি সায়ের মোটামুটি একটা সমালোচনা করছেন এবং সায়েরের সেই সমালোচনাকেও সমালোচনা করছেন আরেকজন ব্যক্তি, তিনি হইতেছে আব্দুল্লাহ হিল বাকি। আপনাদেরকে আমি অনেক মানুষের সাথে পরিচয় করায় দিব যারা হইতেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন নিয়ে প্রতিদিন কিছু না কিছু কমেন্ট করে এবং তাদের সেই কমেন্টগুলো প্রচুর শেয়ারও হয় এবং হইতেছে ধরেন আব্দুল্লাহ হিল বাকি এমন একজন ব্যক্তি যে হইতেছে এই নাহিদ, আক্তার, হাসনাত, সার্জিস এদের সবার ভাই ব্রাদার আরকি। তো তিনি হইতেছে জুলকারনাইন সায়েরের সেই স্ট্যাটাসের সমালোচনা করে কি বলছেন সেটা একটু আমরা দেখি। তিনি বলছেন যে, "বিনোদন, লীগ কি জিনিস আসিফ মাহমুদ ভালো করেই চিনে। এত দরদ দেখানোর কিছু নাই, সেটাই ভেঙে দেওয়া হবে।" আমরা অলরেডি দেখতেছি অনেক ঘটনা ঘটছে। তো এই ঘটনার মধ্য দিয়ে আব্দুল হান্নান মাসুদ আরেকটা নতুন অ্যাঙ্গেল নিয়ে আসছেন। তিনি বলছেন যে, আ "এর জন্য তোদের চরম মূল্য দিতে হবে এই গভর্নমেন্টকেও। একটা জেলার জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন। অর্থাৎ গভর্নমেন্ট জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা নির্বাচন আয়োজন করতে পারবে না এবং তোদের চরম মূল্য দিতে হবে" বলতে হইতেছে তিনি আওয়ামী লীগের কর্মীদেরকে বুঝাইছেন। তো গোলাম মাওলা রনি হইতেছে নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে একটা স্ট্যাটাস দিছেন। যেমন ওই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন যে, "যারা নির্বাচন করেন তারাও আজ বুঝেছেন এই সরকার কত সুন্দর নির্বাচন করবেন। সুতরাং আগে গোপালগঞ্জ ঠিক হবে, তারপর নির্বাচন, নইলে ২য় বিপ্লব, ইনকিলাব জিন্দাবাদ।" তো গোলাম মাওলা রনিও নির্বাচন যে হবে না সে সম্পর্কিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন তার এই স্ট্যাটাসের মধ্যে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের নেক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একটা বিবৃতিও দেন। এরপর আমরা চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট অব বাংলাদেশের একটা পোস্ট দেখব। যেটা হইতেছে ChatGPT দিয়ে দেওয়া। কারণ হইতেছে ChatGPT দিয়ে যদি কোনো আপনি কিছু লেখেন তাহলে তো সেটার ইনপুটে হাইফেন গুলা দেখতে পাওয়া যায়। আমরা এখানে বেশ কয়েকটা হাইফেন দেখতে পারতেছি। তো আমরা ধারণা করতে পারি এটা ChatGPT দিয়ে লেখা। তো সেই ChatGPT তে আমি হইতেছে এটা ট্রান্সলেট করে বাংলায় কি আসে সেই জিনিসটা আমি আপনাদের কাছে একটু বর্ণনা করি। তো চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট অব বাংলাদেশের সেই প্রেস রিলিজে বলা হয়ে থাকে যে, "আমরা সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের জন্য তাদের ধন্যবাদ জানাই এবং ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের সাহস ও দৃঢ়তার প্রশংসা করি, যারা এই হুমকির মধ্যেও সমাবেশ চালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই বর্বরতার সঙ্গে জরুরি ব্যক্তিরা বিচারের মুখোমুখি হবে।" তো আমরা আসি যে গোপালগঞ্জে যেই সংঘর্ষ হলে সেখানে হচ্ছে কোনো লেথাল ওয়েপন ইউজ করছে কিনা পুলিশ, সেই ব্যাপারে আইজিপি বাহারুল আলম কি বলেন? তো তিনি বলছেন যে গোপালগঞ্জে হতাহতের ঘটনা ঘটলেও পুলিশ মরণঘাতী অস্ত্র ব্যবহার করেছে এমনটা তিনি মনে করেন না। অথচ আমরা যদি দেখি যে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস প্রথম আলোকে বলছেন যে বিকালে ৩ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা গুলিবিদ্ধ ছিলেন। ১৫ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত ৩ জনকে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে ২ জন আবার গুলিবিদ্ধ। এই ঘটনাগুলোকে বিশ্লেষণ করে পরবর্তীতে শুভ কামাল লিখছেন যে আজকে ৪ জন মানুষকে মেরে শেখ হাসিনা আমলের সব মৃত্যুর বৈধতা দিল ইন্টারিম। তাদের কথা মতো এই মৃত্যু যদি জাস্টিফাইড হয় তবে শেখ হাসিনার আমলের পুলিশের গুলিতে সবার মৃত্যু জাস্টিফাইড। চুজ ওয়ান ফ্রিকিং স্ট্যান্ডার্ড, হয় সব মৃত্যু খারাপ নয়তো কোনটাই খারাপ না।
তো আমরা এখন একটা দেখবো শরীফ ওসমান আদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি একটা স্লোগান দিয়েছেন, সেই স্লোগানটা কি? তো আমরা শরীফ ওসমান হাদির সেই ভিডিও দেখলাম, ভিডিও দেখার পরে এখন আমাদের সবার প্রিয় দাদা পিনাকি দাদা কি বলছেন সেই ব্যাপারে আমরা একটু দৃষ্টিপাত করি। তো পিনাকি দাদা বলছেন যে গোপালগঞ্জে আমরা ঢুকতে পারবো না, ঢুকলেও বাইরে হতে পারবো না, এই ছিল মিথ, এই মিথ চুরমার হয়ে গেছে। তো এনসিপি নেতাকর্মীরা এই ব্যাপারটা নিয়ে কি বলছে সেটা আমরা একটু খেয়াল করি। সেটা হচ্ছে এনসিপির যুগ্ম সদস্য সচিব এস সাইফ মুস্তাফিজ, তিনি তার একটা স্ট্যাটাসে উল্লেখ করেন যে গোপালগঞ্জে কেউ ঢুকতে পারবে না, ঢুকলেও বের হইতে পারবে না, এই মিথ আজকে এনসিপি ভেঙে দিয়েছে। তিনি লাস্ট অবশ্যই স্পেলিং মিস্টেকে খুব সম্ভবত মুর্তাবাদ লিখছেন, মুর্দাবাদ লিখতে গিয়া, যদিও এটা আলোচনার কোনো বিষয় না, আমরা একটু পরবর্তীতে দেখি কি বলে। তো এনসিপির 16 তারিখে গোপালগঞ্জে যে সমাবেশ, সেটা রাজনৈতিকভাবে কেমন উইন উইন সিচুয়েশন ছিল সেটা সম্পর্কে একটা বর্ণনা করছেন হচ্ছে রাসেল হিমাদ্রিন, যিনি হচ্ছে 15 তারিখেই 15 জুলাই সেই স্ট্যাটাস দিয়েছিলেন, এবং সেই স্ট্যাটাসে তিনি কি উল্লেখ করেন তা আমরা একটু দেখি। এনসিপির গোপালগঞ্জে যাওয়ার বুদ্ধিটা সেরা, এপিক, মনে করেন সহি সালামতে ফিরে আসলে তাহলে ফাপড় নিবে, আমরা লীগের হেডকোয়ার্টার গোপালগঞ্জ থেকে ফিরে আসছি, আমাদের রুখবে সাধ্যকার, আর সিগমা ভিডিও আসবে। আবার যদি ক্যাচাল করে মারামারি হয় তাহলে হিরো হবে, জুলাই যোদ্ধারা মার খেয়েছে, সুতরাং জুলাইয়ের শক্তিদের মধ্যে ঐক্য দরকার, আমরা কেউ নিরাপদ না, জুলাই জিন্দা আছে। তো আমরা রাসেল হিমাদ্রির এই পোস্টের মাধ্যমে অলরেডি দেখতে পেলাম তিনি একটা প্রেডিকশন করে রাখছেন, যে এই প্রেডিকশনটাই অনেকটা দেখা গেছে যে হইতে দেখা গেছে। এদিকে বাংলাদেশে কি যুদ্ধ অবস্থা চলতেছে কিনা সে সম্পর্কে আমার কোনো ধারণা না থাকলেও সাইফুল আলম চৌধুরী নাসরুদ্দিন পাটোয়ারির সাংবাদিকদের কাছে একটা আলোচনা স্ট্যাটাস আকারে দেন। সেই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন যে চ্যানেল 24 এর লাইভে এনসিপি নাসরুদ্দিন পাটোয়ারি বলেছেন বাংলাদেশে যুদ্ধ ঘোষণার জন্য তারা প্রস্তুত আছেন। তো দেখলাম যে একটা বিশাল অ্যাটাক সিচুয়েশন ছিল। তো যে কোনো ঘটনায় বিএনপিকে জড়ানো এটা একটা ট্রেন্ডের মধ্যে পড়ে গেছে। তো বিএনপির সাথে এই ঘটনাটাকে কিভাবে যোগসাজশ করা হয়েছে সেটা আমরা কয়েকটা স্ট্যাটাস দেখি। যেমন পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশনের মুখপাত্র রাতুল মোহাম্মদ দাবি করেন যে স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমান একবার গিয়েছিলেন গোপালগঞ্জে, সময়টা ছিল 1978 সালের নির্বাচনের প্রাককালে, উদ্দেশ্য ছিল নির্বাচনী প্রচার, কিন্তু গোপালগঞ্জ তাকে স্বাগত জানায়নি। মঞ্চে ওঠার আগে স্থানীয় জনগণের তীব্র প্রতিক্রিয়া ও প্রতিরোধে মুখোমুখি হন তিনি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাৎক্ষণিকভাবে খুলনায় সরিয়ে নেওয়া হয়। তো আমি বলতেছিলাম যে হইতেছে যে অ্যাটাক বিএনপির উপর দিয়েও যায়, তো বিএনপির উপর অ্যাটাকটা কি সেটা আমি দেখাইতে চেষ্টা করলাম। সেটা হইতেছে যে জিয়াউর রহমান হইতেছে ঠিকঠাক গোপালগঞ্জে কখনো ঢুকতে পারেন নাই, সে সম্পর্কিত অনেকগুলো স্ট্যাটাস হইতেছে এই 16 তারিখ রাতের দিকে দেখতে পারা যায়। তো আমরা রাতুল মোহাম্মদের স্ট্যাটাসের মধ্যে অলরেডি দেখছি যে 1978 সালে একটা ঘটনা। তো পরবর্তীতে রাসেল হিমাদ্রির নামে একজন ব্যক্তি পরবর্তীতে একটা স্ট্যাটাস দেন, সেই স্ট্যাটাসে দেখা যায় যে জিয়াউর রহমান 1980 সালে গোপালগঞ্জে গেছিলেন আর কি। তো আমি আগেও বলছি যে হইতেছে যে বিএনপির জিয়াউর রহমান তেমন গোপালগঞ্জে যাইতে পারেন না, এটা নিয়ে হইতেছে ফেসবুকে একটা বিশাল পরিমাণ লেখালেখি করতে দেখা যায় অনেক মানুষজনকে। তো সেটার কাউন্টার দেওয়ার জন্য রাসেল হিমাদ্রি পোস্টটা করেন, এবং সেখানে তিনি পরবর্তীতে ক্যাপশনে উল্লেখ করেন যেসব জামাতিরা ছড়িয়েছে জিয়াউর রহমান গোপালগঞ্জে কোনো প্রোগ্রাম করতে পারে নাই, এটা তাদের জন্য। এছাড়াও তো শেষ রাতের দিকে আমরা অনেকগুলো স্ট্যাটাস দেখতে পাই যেখানে হইতেছে গোপালগঞ্জের নাম কি কি রাখা হইতে পারে সে সম্পর্কিত বিশাল আলোচনা হয়েছে, এক একজন এক এক ধরনের নাম সাজেস্ট করতেছিলেন, এবং গোপালগঞ্জকে হইতেছে যে বাংলাদেশ থেকে উঠায় নেওয়া লাগবে বা উঠায় দেওয়া হবে, এরকম কথাবার্তাও দেখা গেছে। এছাড়াও হইতেছে মিডিয়া সেলের এনসিপির মিডিয়া সেলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য দিলশানা পারুল, যিনি হইতেছে এনসিপির পক্ষে অনেক লেখালেখি করেন। আপনারা যারা দিলশানা পারুলকে চিনে না তাদের উচিত দিলশানা পারুলকে চেনা, বা এনসিপির পয়েন্ট অফ ভিউটাকে ঠিকঠাক বুঝতে হলে আপনাদেরকে দিলশানা পারুলকে বুঝতে হবে। দিলশানা পারুল হইতেছে শেষ রাতে একটা স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসটা ছিল অনেকটা এরকম। সেটা হচ্ছে এনসিপি ইজ এ মুভমেন্ট টুয়ার্ডস রিস্টোরিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ, ইটস নট দ্য ডেস্টিনেশন, ইট ইস দ্য পাথওয়ে। তো 17 তারিখের একটা স্ট্যাটাস দিয়ে আজকের এই আলোচনা শেষ করবো। সেখানে হইতেছে যে এনসিপি নেতাদের বের করে আনতে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই জিনিসটা নিয়ে আলোকপাত করছেন হইতেছে বাংলাদেশ জামাতি ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তিনি হইতেছে পরবর্তীতে উল্লেখ করেন যে এনসিপি নেতাদের উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জামায়াতের আমির। তো আমার প্রতিটা কন্টেন্টে সাধারণত একটা করে মিম থাকবে। তো আজকের দিনের যে মিমটা খুবই উল্লেখযোগ্য একটা শেয়ার খাইছে, সেই মিমটা আমি দিয়ে আমার আজকের দিনে আলোচনা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।